দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। এছাড়া শহীদ হাদির সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সব কিছু তাদের দিয়েছে। 5 আগস্টের ব্যাপারে আমাদের যে পজিশন আমরা ক্লিয়ারলি বলে দিয়েছি এবং সেটা গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। সেটা আমাকে গতকালকেও তারা জানিয়েছেন, আজকেও তারা প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন। প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই সংবাদ সম্মেলনটা করার আগে এই দীনেশ ত্রিবেদীকে হাসিনার ইস্যুটাই এখন ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা বড় বিষয় হয়ে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি গিয়েছে, ওই যারা এখানে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে এটা তারা খারাপ কাজ করেছে। যে দুই নেতা বসলে, মোদি তারেক বসলে সমাধান হয়ে যাবে, এটা কূটনৈতিক কৌশল। কারোর সাথে শত্রুতা করতে গেলে এক ভাগে না এক ভাগে তার পেছনে আঙুল দিতে হবে। ওরা ভারত সেটা চেষ্টা করবে। মতিউর রহমান, এই জায়গাটিতে একটু আপনার কাছে আসি। মানে আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন দিল্লির উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। মনে রাখতে হবে দুটো বিপরীত। বাংলাদেশের জন্য এখানে যখন আসলে আমরা দুটো বিপরীত দিকে দাঁড়িয়ে আছি, ভারত কি আসলে তখন দুটোকে বিপরীত ভাবছে? ভারত ভাবছে কিনা সেটা তো ভারতের বিষয়। কূটনীতিতে তো সবাই যার যার সুবিধা চাইবে। যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন হাসিনা কার্ড, এটা বেশ আগে আমি আর একটা লাইভ টিভি টক শোতে বলেছিলাম যে হাসিনাকে ভারত তার সুবিধার জন্য তুরুপের তাস হিসাবে কিংবা ব্রিজের মধ্যে স্ক্যাফনের টাক্কা হিসাবে ব্যবহার করতে পারে। কার্ডের মধ্যে তাসের তুরুপের মধ্যে স্ক্যাফনের টাক্কাটা তো সবচেয়ে দামি, এটা করতে পারে। বদমতলব থাকলে বড় স্বামী স্ত্রী সম্পর্কটা কূটনীতিতে সুন্দর শোনায় না। বিগ ব্রাদার সুলভটা হইলে হয়তো এটা মানায় বেশি বলে। বিগ ব্রাদার সুলভ আচরণের জন্য চাইলে ভারত তো সবসময় চাইবে তার সুবিধার জন্য এখানে যতটুক প্রভাব খাটাতে পারে। এখন বাংলাদেশ সেটুক কতটুক গ্রহণ করবে। ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থানটা তো একটা চমৎকার অবস্থানে আছে। এই ভূ রাজনীতিতে আমেরিকার ইন্টারেস্ট এখানে যেমন প্রাধান্য পায়, চায়নাও সেটা চাইবে। তো সে আমেরিকা, চায়না এইগুলার চাইতে মাঝখানে বৃহৎ প্রতিবেশী হিসাবে ভারত তো ওদের চাইতে আর একটু বেশি সুবিধা চাইবে। তো সেই সুবিধা চাইতে গেলে যতক্ষণ তারা ভাববে হাসিনাকে রেখে একটা তুরুপে তাস খেলতে পারে ততক্ষণ তারা চেষ্টা করবে। আর হাসিনা নিজের থেকে যেটা বলছিলেন তার আমলে যে এমনটুকু দিয়েছি যা দিয়েছি ভুলতে পারবে না। তো ভারত যদি এখন হাসিনাকে পোষণ করে ওখানে রাখে তাহলে তো ভারতের একদিকে এটা সুবিধা, ভারত অকৃতজ্ঞ নয়, যা পেয়ে সেটার কৃতজ্ঞতা শুরু তাকে লালন পালন করবে। কিন্তু দেশীয় জনগণ, দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক রাখতে গেলে আমরা জনগণ বলি সব সময়, এটা জনগণ দিয়ে কোনো কাজ হয় না, সেটা সরকার দিয়ে কাজ হয়। যে সরকার যেভাবে চায়, জনগণ ভোটের সময় একবার ভোট দে, তারপর জনগণ কাকে কী চাইল। আমি গত 1 সপ্তাহ 9 দিন থেকে গ্রামের বাড়িতে ছিলাম, তো হেঁটে হেঁটে এসব কথাবার্তা বললাম। সেখানে তো কী রাজনীতি কোথায় হচ্ছে এগুলোর খবরই নেই। বিএনপি একচেটিয়াভাবে যেটা করতেছে তাদের লোকজন দিয়ে তারা এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতেছে, মেম্বার চেয়ারম্যান, সেগুলোর জন্য তাদের পোলারাইজেশন হচ্ছে। একটা অসুবিধা হয়ে গেল, ওই রাজনীতিতে জনগণের চাইতে আওয়ামী লীগের সময় কমান্ড ছিল, আঞ্চলিক রাজনীতিতে কমান্ড ছিল, নেতা ছিল। ওই যে ফান্ডামি, গুন্ডামি, দখল যাই করেছে তাদের কর্তৃত্ব একজনের উপরে চেইন অফ কমান্ড ছিল। আমাদের বাজারদের জন্য সে কমান্ডটা নাই। এখন বাজারের সবাই নেতা হয়ে গেছে, সেগুলো একটা লক্ষণ ভালো না ভোটের জন্য। ইন্ডিয়া যেটা আপনার চাইছে জনগণ, এটা আমরা সবসময় বলি, আমাদের রাজনীতি বিদ্রোহ করে কথায় কথায় বলে জনগণকে সাথে নিয়ে এটা করব ওটা করব। হ্যাঁ, এগুলো জনগণ হইল। আজকে তো আবার দীনেশ ত্রিবেদী বলেছেন যে ইস্যু থাকবে, সেটা সমাধানও হবে, তবে দুই দেশের মানুষের ইস্যু একটাই, সেটি হলো ভালো সম্পর্ক। এটা সবসময় সবাই চায়, সবাই বলবে। কূটনীতির খেলাটাই এখানে আপনার প্রোফান নাউন থেকে বিশেষণ হয়ে যায় না অনেক সময়। যেমন কিসিঞ্জার কূটনীতিতে পরে কিসিঞ্জারই চাল বলতো, তারপরে মির্জাফরকে বিশ্বাসগত বিশেষণ হয়ে গেছে, এখন ফেসিবাদ বলতে বলতে সেটা একটা ইয়েতে আসছে। কূটনীতিতে খেল চলবে, কিন্তু ভারত আমি যেটুকু বুঝি মোড়লগিরিটা ছাড়বে না। ভারত
তখন যাইয়া এটা নমনীয় হবে যখন দেখবে যে টোটালি অন্য বড় শক্তির সাথে বাংলাদেশের ভালো একটা সম্পর্ক হবে। অনেকটা ওই রকম যদি হয়, ওই কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকু যদি দেব গলা টিপে, হেনকালে আকাশেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। ওই দাদা বলবে তখন যদি কেরোসিনের উপর আরেকটা চাঁদ উঠে যায়। মানে সেই করিম আপনাকে দিয়ে শুরু করি, ঢাকা দিল্লি একটা দূরত্ব আসলে মাঝে মাঝে স্পষ্ট হয়, আবার কিছু কিছু মানে ঘটনা এমন ঘটে যখন আমরা ভাবি এই বুঝি দূরত্বটা আবার ঘুচে গেল। মাননীয় প্রধানমন্ত্রী এবং দীনেশ ত্রিবেদীর এই যে সৌজন্য সাক্ষাৎ, এর পরে এই দূরত্বটা আসলেই কতখানি ঘুচলো সেটি যেমন একটা প্রশ্ন, তেমনি আমরা বারবার যেটি বলার চেষ্টা করছি, বিশেষ করে এই সরকারের আমলে আমরা যেটি বলার চেষ্টা করছি, বাংলাদেশ সবসময় নিজের স্বার্থকে সবার আগে রাখবে, অর্থাৎ বাংলাদেশ ফার্স্ট থাকবে। সেই জায়গাটিতে আমরা কতখানি এখন দাঁড়িয়ে আছি? ধন্যবাদ। আজকে যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে যে সাক্ষাৎটা হলো, এটা তো প্রথম সাক্ষাৎ বোধহয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। উনি এখানে হাইকমিশন হিসেবে মাস দুয়েক এসেছেন, তার ফলে কিন্তু এটা এমন একটা সময় হয়েছে যে কয়দিন আগে আপনার যে অ্যানিভার্সারি হলো এই যে আপরাইজিংয়ের, আমাদের দেশে যে গণঅভ্যুত্থানের 5 তারিখে আগস্টের, সেই দিনে দিল্লিতে একটা সংবাদ সম্মেলন করেছেন প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এই সংবাদ সম্মেলনটা করার আগে এই দীনেশ ত্রিবেদীকেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাহেব রিকোয়েস্ট করেছিলেন যে এটা যাতে তাদের দেশে করতে না দেওয়া হয়। সেটার এরকম রিকোয়েস্টটার সত্ত্বেও এই জিনিসটা ওখানে উনি করেছেন সংবাদ সম্মেলনটা, যে কারণে সেই দিন রাতেই বাংলাদেশের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা কড়া প্রতিবাদ বিবৃতি দিয়েছে এবং তার প্রেক্ষিতে সম্পর্কের মধ্যে একটা মানে ডিপ্লোম্যাটিক একটা স্ট্রেইন বা ডিপ্লোম্যাটিক একটা উত্তাপ উত্তেজনা সৃষ্টি হয়ে গেছিল। তো এর মধ্যে আবার আজকে এই দীনেশ ত্রিবেদী দেখা করলেন এবং উনি নানা রকম এর মধ্যেও কিছু পজিটিভ কথাবার্তা বলেছেন। আর বাংলাদেশের থেকে বলা হয়েছে যে আমরা যে তাকে ফেরত চাচ্ছি প্রাক্তন প্রাইম মিনিস্টারকে, সেটা যেন এক্সপেডিট করা হয়, দ্রুততম সময় করা হয়। এই হলো এখনকার যে পরিস্থিতি সেটা। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথম কথা হলো যে এখানে দেখা যাচ্ছে যে প্রফেসর ইউনূসের যখন অন্তর্বর্তী সরকার ছিল তখন সম্পর্কটা খুবই খারাপ হয়ে গেছিল দুই দেশের মধ্যে। তো এই সম্পর্কটা আমরা সবাই আশা করেছিল যে নির্বাচিত সরকারের সময় সেটা ক্রমশ ভালো হবে এবং সেটার কিছু ইঙ্গিতও দেখা গেছিল। যখন বেগম জিয়ার ফিউনারেল হলো সেখানেও ইন্ডিয়া থেকে ডেলিগেশন পাঠানো হলো বড় উচ্চ মানের, এবং যখন শপথ অনুষ্ঠানটা হইলো এই সরকারের তারেক রহমানের, সেখানেও ইন্ডিয়া থেকে ডেলিগেশন এসছে। বাংলাদেশে ফরেন মিনিস্টার এবং ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়া সফর করেছেন। আপনি যখন বলছিলেন যে সম্পর্কটা নানান সময় আসলে চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে, মানে একটা সময় আমরা এমন স্লোগানও তো দেখেছি বাংলাদেশে, দিল্লি না ঢাকা, আবার সেই দিল্লি এবং ঢাকাকে আসলে মানে নেইবারহুড তো পরিবর্তন করার কোনো সুযোগ নেই, পাশাপাশি থাকতেই হবে। সেই পাশাপাশি থাকার জায়গাটিতে এখন কি আসলে আমরা মানে এই বেছে নেওয়ার সুযোগের জায়গাটিতে আছি? নেইবার তো বাছে নেওয়া যাবে না, নেইবার তো থাকবেই। আমি যেটা বলতে চাচ্ছি যে এরকম পরিস্থিতির মধ্যে হুট করে আমরা সবাই তো আশা করছি সম্পর্কটা আস্তে 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 ভালো হবে, কিন্তু হুট করে একটু গরম হয়ে গেল। তো এখন আজকে আবার যেহেতু আলোচনা টেবিলে গেল, আবার প্রাইম মিনিস্টারের কি ইনভাইটেশন আছে ব্রিক্স সামিটে এবং বাইল্যাটারাল ইনভাইটেশনও আছে। উনি যদি সেপ্টেম্বর মাসে যান তাহলে তো আরও আলোচনা হবে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এখানে একটু আস্থার সংকট আছে, মানে ইন্ডিয়ান লিডারশিপও আমাদের লিডারদের আস্থায় নিচ্ছে না, আমরাও ইন্ডিয়ান লিডারদের আস্থায় নিচ্ছি না। কারণটা কি যে এখন একটা মানে শেখ হাসিনা ইন্ডিয়াতে আছেন সেটা একটা জিনিস, কিন্তু একটা সম্পর্ক জনগণের মধ্যে তো থাকবেই, কিন্তু আলটিমেটলি এটা ফ্রেম করে কিন্তু গভর্নমেন্ট অফ দ্য ডে। কারণ শেখ হাসিনার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক খুব ভালো ছিল, সেটা ওনাদের ফ্রেন্ড, ওনারা আশ্রয় দিয়েছেন। সেকেন্ড কথা হলো এখন তো শেখ হাসিনা নাই এবং উনি একটা আপরাইজিংয়ের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত। তো এখনকার যে সরকার আছে এই সরকারের সাথে সম্পর্কটা তৈরি করতে হবে এখনকার বাস্তবতা মেনে। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে ইন্ডিয়াকে আরেকটু জিনিসটাকে তাদের এই যে
এখানকার মানুষের সেন্টিমেন্ট, এখানকার সরকারের ভাবনা, সেটার সাথে অ্যাডজাস্ট করা। এই যে আপনি আসলে এখনকার সময়ের কথা বলছেন, জায়গাটিতে এখন আমরা দাঁড়িয়ে আছি কিনা, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী আপনার কাছে আসি। আমরা বারবার বলছি যেই সম্পর্কের কথা আমরা বলছি সেই সম্পর্কটা হতে হবে শ্রদ্ধা, সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে, মানে বিএনপিও ঠিক এইভাবেই চায়। কিন্তু যে দাদাগিরির কথা বদিউর রহমান বললেন, মানে সেখান থেকে বেরিয়ে আসা প্রবণতাটা বাংলাদেশে শুরু হয়েছে কিনা, আমরা সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই, প্রতিষ্ঠার ঠিক কতখানি কাছাকাছি আছি আমরা? জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সো যে প্রশ্নটা আসলে আসলে আমাদের দেখতে হবে যে আমরা কি চাচ্ছি, আমাদের দেশ কোথায় আছে। যেটা একটু আগে যে আমার সহ আলোচক বলছিলেন যে বাংলাদেশের কিছু জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ আছে, রাইট? আমাদের দেশে একটা পার্টিকুলার যে সিগনিফিকেন্স আছে বিকজ অফ ইটস লোকেশন। আমাদের একটা হিউজ ইউথ পপুলেশন আছে আমাদের দেশের, মানে এখনও ওয়ার্ল্ডে খুব অল্প কান্ট্রি আছে যেখানে ইউথরা এখনও মানে যে এই লেভেলে এই অ্যামাউন্টে আছে, এবং ইটস এ গ্রোয়িং ইকোনমি, রাইট? সো কিছুদিন ধরে অবভিয়াসলি ইকোনমি ডাউন টার্নের জন্য ফর ডিফারেন্ট রিজনস আমরা দেখেছি, বাট ইন জেনারেল আমাদের দেশে একটা গ্রোথ ট্রেন্ড আছে, এবং আমরা মনে করি এটা এখন আরও বেশি হবে যে গিভেন দ্য রিসেন্ট আমরা যেসব পলিসি লেভেল চেঞ্জেস দেখছি। সো এই অবস্থাতে বাংলাদেশকে বাংলাদেশের মতো করে আমার প্ল্যান করতে হবে যে আমি কী চাই, কীভাবে চাই, আমার বাংলাদেশের কী কী সমস্যা আছে, রাইট? আমাদের যেরকম করে উই হ্যাভ সাম অ্যাডভান্টেজ, আমাদের কিছু চ্যালেঞ্জেসও আছে বিকজ আমরা ডাউন স্ট্রিমে আছি, আমাদের পানির ন্যায্যতা ইনশিওর করতে হবে, আমাদের রোহিঙ্গা ইস্যুজ আছে। সো আমাদের এই ধরনের বড় ইস্যুতে আবার আমার ইকোনমিকেও আমার যদি যেটা হচ্ছে একটু আগে আরেকজন বলছিলেন যে নেইবার তো আমি চেঞ্জ করতে পারবো না, সো আমার যে নেইবার আছে তার সাথে আমার ইকোনমিক যে রিলেশনশিপ, এটাকে নিয়ে আমরা কীভাবে আরও প্রসপারাস ওয়েতে যেতে পারি সেটা আমার দেখতে হবে। এই চিন্তাটা আসলে এখন বড় হয়ে যাচ্ছে নাকি আসলে শুধু শেখ হাসিনার ইস্যুটাই এখন ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা বড় বিষয় হয়ে যাচ্ছে? আচ্ছা, মানে যেটা হচ্ছে আপনি যখন আজকে যে কনভারসেশনগুলো হয়েছে, মানে যে বিবৃতিগুলো আমরা দেখছি, সব জায়গাতে ফোকাস করা হচ্ছে যে উই ওয়ান্ট আ পজিটিভ রিলেশনশিপ উইথ ইন এ কনভারসেশনাল, এক সংলাপ হোক, ডিসকাশন হোক। সো এই কনভারসেশন হওয়ার জন্য কিছুটা প্রি কন্ডিশন দরকার আছে, রাইট? আমি আপনার সাথে সারাক্ষণ যদি আমি যে নেগেটিভলি কথা বলি বা নেগেটিভ কোনোটেশন থাকে, তাহলে কিন্তু কেউ এসে বসবে না পাশাপাশি। সো পাশাপাশি বসার জন্য, সংলাপের জন্য যে একটা মানে একটা স্ট্যান্ডার্ড একটা সিচুয়েশনের দরকার, সেটা আমাদের এস্টাবলিশ করতে হবে, বিকজ আদারওয়াইজ আমি এখানে মানে বসে কোনো লাভ হবে না যদি ওই মানে যে একটা আপার হ্যান্ড লোয়ার হ্যান্ডের প্রশ্ন থেকে যায়। সো যেটা বাংলাদেশ করেছে, আমাদের সরকার ক্লিয়ারলি একটা ওনার বেসলাইন ক্রিয়েট করে দিয়েছেন যে একটা বেসলাইন ক্রস করা যাবে না, এই বেসলাইন ক্রস করলে বাংলাদেশের রিয়াকশন উইল বি ভেরি স্ট্রং। এবং এটাই আমরা দেখেছি যে যে আপনার 5ই অগাস্টে যে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি গিয়েছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে ল্যাঙ্গুয়েজে উনি যে কমেন্ট করেছেন, সবগুলো দিয়ে আমরা একটা বেসলাইন ক্রিয়েট করেছি। এখন এই বেসলাইনটাকে রেখে অবভিয়াসলি মানে আমরা কারো শত্রুতার অর্থে করতে চাই না, আমরা বন্ধুত্বর সাথেই থাকতে চাই, আমরা জয়েন্ট প্রসপারাস যে ফিউচার দেখতে চাই দুই দেশের জন্য। সেটা করার জন্য একটা বেসলাইন ক্রিয়েট হয়েছে। অবভিয়াসলি মানে আমরা কারো শত্রুতার অর্থে করতে চাই না, আমরা বন্ধুত্বর সাথেই থাকতে চাই, আমরা জয়েন্ট প্রসপারাস যে ফিউচার দেখতে চাই দুই দেশের জন্য। সেটা করার জন্য একটা বেসলাইন ক্রিয়েট হয়েছে। ভারত আসলে তাদের দাদাগিরিটা দেখাতেই থাকবে, মানে তারা যে আসলে এক ধরনের পুরো বিশ্বে এক ধরনের মোড়ল হয়ে ওঠার চেষ্টা করছে, সেটি কি সেই প্রভাবটা কি বাংলাদেশে পড়বে? আবার না, পুরো বিশ্বে আসলে এই ওয়ার্ল্ডে যে জিওপলিটিক্যাল টেনশন হচ্ছে, আসলে এখানে কেউ দাদাগিরি করে আসলে কত দূর যাওয়া যাবে, রাইট? বাংলাদেশে আর সেই বাংলাদেশ নেই। গত 17 বছরে যে বাংলাদেশ ছিল, আসলে সেখানে অনেকগুলো টার্মিনোলজি ইউজ হয়েছে, আমি কোনো টার্মিনোলজি ইউজ আর না করি। বাংলাদেশকে ডিসাইড করতে হবে আমি কিভাবে আমার ডিগনিটি এনশিওর করব, আমি আমার পয়েন্ট অফ প্রফেশনালি আমি আমার যে দাবিগুলো আদায় করব। সো সেখানে আমরা আমাদের স্ট্যান্স ক্লিয়ার করেছি, আর এই স্ট্যান্স ক্লিয়ার করে এখানে আসলে দাদাগিরি করে ইট উইল নট ওয়ার্ক, এটা একটা মেসেজ চলে গিয়েছে। সো আই রিয়েলি বিলিভ যে এখানে যেটা হচ্ছে যে দিন শেষে জনগণ, আমার সমালোচক বলছেন কিন্তু আমাদের এই সীমান্তকে কেন্দ্র করে আসলে যে বিরোধের কথা আমরা দেখেছি, সেটিও তলানির দিকে ধাবিত হয়, সম্পর্ককে ঊর্ধ্বগতিতে নিতে দিল্লিকেও আমরা অনেকটা ব্যতিব্যস্ত দেখলাম। মানে ঢাকাকে যেমন দিল্লির প্রয়োজন আছে, তার মানে দিল্লিরও ঢাকাকে প্রয়োজন আছে। অবশ্যই এই জায়গাটিতে আসলে আমরা কতখানি এগিয়ে আছি? বেশ কিছু এর আগে আমরা দেখেছি এমন কিছু চুক্তি ছিল যেগুলো হয়তো বিগত সরকারের আমলে নেওয়া হয়েছিল, সেখান থেকে এখনো হয়তো বাংলাদেশ সুফল পাচ্ছে। এই যে নানান রকমের বিরোধের কারণে যেই সম্পর্কটা তলানির দিকে ধাবিত হচ্ছিল, সেই সম্পর্কটা ঊর্ধ্বগতির দিকে নিয়ে যেতে আমরা দিল্লিকেও অনেকটা ব্যতিব্যস্ত দেখছি। বিভিন্ন সময় আমরা দেখেছি ঢাকা এবং দিল্লির মধ্যে যে এই ধরনের চুক্তিগুলো হয়েছে, অনেক সময় ঢাকাও কিন্তু নানানভাবে আসলে সত্যিকার অর্থে তারা আমরা উপকৃত হয়েছে, এবং অনেক কিছুতে হয়তো দিল্লি উপকৃত হয়েছে। কিন্তু মানে এই সম্পর্কতে আমরা দূরত্বের কথা যখন চিন্তা করছি, প্রয়োজনটাও তো ঠিক একই সমান কিনা?
দূরত্ব থাকা তো উচিত না, কারণ এত বড় একটা নেইবারের সাথে দূরত্ব করে বেনিফিট তো হবে না। আর বড় হিসাবে ভারত সবসময় চাইবে যেভাবে হোক চলে বলে কলে কৌশলে আমাদেরকে তাদের সাথে টেনে নেয়া, কারণ এটা বড়র একটা ক্রেডিটও থাকে যে ভারত বাইরে শো করবে, সারা বিশ্বে দেখাবে যে আমরা তো সম্পর্ক ভালো রাখতে চাই, আমরা সম্পর্ক ভালো রাখতে চাই। কিন্তু কূটনৈতিক চালের মধ্যে আমাদের তো অনেক সময় গরিবের তেজ বেশি থাকে, গরিবের অহংবোধও বেশি থাকে, বলে যে অন্য কিছু না থাকুক, সম্মানবোধটা থাকুক। কূটনীতিতে এইসব বেশি চিন্তা করে লাভ মানে নেই, ইগোর জায়গাটা আসলে এটা কূটনীতিতে বেশি হয়। কূটনীতিতে এটা থাকতে নেই, কারণ ওই যারা এখানে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে এটা তারা খারাপ কাজ করেছে। যে দল ক্ষমতায় এসে আওয়ামী লীগকে পাকাপোক্তভাবে নিষিদ্ধ করেছে বাজাদ, তারা এটা খারাপ করেছে। আমি বলছি এটা খেসারত দিতে হবে, খেসারত দেওয়া তো শুরু হচ্ছে, কারণ রাজনৈতিক দলকে উইড আউট করতে হবে ভোটের মাধ্যমে। মুসলিম লীগ যেটা কী হয়ে গেল, মূলটা হয়ে গেল, টোটাল উঠে গেল। ওই সময় এইবারও যদি 12 ফেব্রুয়ারি ভোটে আওয়ামী লীগকে অ্যালাউ করতো, তাহলে দেখা যেত যে আওয়ামী লীগ আলীগ থেকে মূলিতে চলে যেত, মুসলিম লীগের পর্যায়ে যেতে পারতো। তো রাজনৈতিকভাবে উড আউট না করে তাদেরকে আরও বেশি শক্তিশালী করার জন্য সুবিধা দিয়েছে। হ্যাঁ, মানে সেই শক্তিশালী আপনার করার ভারতের সুবিধাটা কি যেটা ভারত চেষ্টা, দিচ্ছে না বলে আপনি মনে করেন না? মানে ভারতও তো দিচ্ছে, ভারতে বসে তো শেখ হাসিনা বক্তব্য রাখছেন। অসুবিধা কি? বক্তব্য তো রাখবে। যদি আমাদের ওই যে ভারতের কোর্ট যদি আমাদের যে তারেক সাহেবের বক্তব্য নিষেধ করেছিল না, আমাদের আদালতের কত কিছু থাকে না যে তার বক্তব্য প্রচার করা যাবে না। তো এখন ভারতের কোনো একটা আদালতে যদি এরকম একটা বিচারক বলে যে তার বক্তব্য প্রচার করা যাবে না, তাহলে একটা সমাধান আসবে। তা না হলে ভারত কিন্তু ত্রিবেদী সাহেবরা কথা বলবে এইরকম যে দুই নেতা বসলে, মোদি তারেক বসলে সমাধান হয়ে যাবে। এটা কূটনৈতিক কৌশল, বাইরে প্রচারের জন্য, বলার জন্য। আর ভিতরে এখান দিয়ে দরকার হলে ঠিক আছে হাসিনারটা একটু উস্কাই দাও, অসুবিধা কি? মানে সেটাও কি করছে ভারত কোনো না কোনো ভাবে? করবে। এটা যদি আপনি সুযোগ পেতেন আপনিও করতেন। আমরা এক সময় যে বিচ্ছিন্নতাবাদী বলে টোলে সেই যে একজন উস্কানিটা দিলাম, আবার বাংলাদেশে এক ধরনের সহিংসতা বাড়াতে সাহায্য করছে কিনা কে ভারতের এই উস্কানি? কেন করছে না? ভারত তো সেটা করছে। তার বর্ডারের মধ্যে ওই যে ফুস ব্যাক করার যে চেষ্টা করতেছে, কোন আমলের দাদার আমলের লোকজন খুঁজি টুজি আনি চেষ্টা করতেছে। এগুলো হইলো কারোর সাথে শত্রুতা করতে গেলে এক ভাগে না এক ভাগে তার পেছনে আঙুল দিতে হবে। ওরা ভারত সেটা চেষ্টা করবে, আর মুখে কূটনৈতিক ভদ্রতা রেখে এরকম কথা বলবে। এর ভিতর দিয়ে আপনাকে দেখতে হবে প্লাস মাইনাস করে ব্যালেন্স অফ ইনকনভিনিয়েন্স অ্যান্ড ব্যালেন্স অফ কনভিনিয়েন্স, এই দুটার মধ্যে আপনি কতটুকু ব্যালেন্স করবেন। সেই ব্যালেন্সিংটা আসলে আমরা কতখানি পারছি? ব্যারিস্টার জওহরত আদিব চৌধুরী, মানে হাসিনা যখন ভারতে বসে বক্তব্য দিচ্ছেন, একই সময়ে রণধীর জয়সাল বলেছেন হাসিনা বক্তব্য ভারত সমর্থন করে না। সেটি নিয়ে যদিও সুস্পষ্ট বাংলাদেশের বার্তা পৌঁছেছে, কিন্তু সেই বার্তা আসলে ভারত কতখানি আমলে নিয়েছে? আমি তো মনে করি এখন ওনাদের কাছে মেসেজটা একদম ক্লিয়ার। হয়তোবা ওনারা বুঝেননি, যখন আমরা 5ই আগস্ট আগে তো শোনা যাচ্ছিল রাইট যে এরকম ইভেন্ট হবে, ওনারা অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে এটা, আমরা তো প্রথমে জানতাম যে এটা ফিজিক্যাল ইভেন্ট হবে, তারপর ফিজিক্যাল হয়নি, তারপর তো ইভেন ভিডিও থাকেনি। কিন্তু বাংলাদেশ কিন্তু মানে একটা মোটামুটি একটা মেসেজ ক্লিয়ারলি দিয়ে রেখেছিল যে এই ধরনের প্রোগ্রাম হওয়ার আমরা অ্যাকসেপ্ট করি না, এরকম যেন না হয়, যে ভারতের মাটি ইউজ করে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা না করেন। কারণ একটু আগে আপনি বলছিলেন যে বাংলাদেশে সহিংসতা ছড়াচ্ছে না, অবশ্যই ছড়াচ্ছে। একজন ম্যাস মার্ডারার ওখানে বসে বড় গলায় যে মানে বিন্দুমাত্র অনুশোচনা তো হচ্ছে না, বরঞ্চ বড় গলায় আবার মানে সিরিয়াসলি মানে দেশের এগেনস্টে কথা বলা হচ্ছে। এটা তো আমার আসলে মানে রাষ্ট্রদ্রোহিতার শামিল। সো এইরকম একটা ম্যাস মার্ডারার যে কনভিক্টেড আসামি, বাংলাদেশের একটা যে মানে প্রপার কোর্টের প্রসিডিওর অনুযায়ী ওনাকে যে আসামি, ওনাকে এই দণ্ড দেওয়া হয়েছে। সো এই মানুষটাকে ভারতের মাটিতে বসে ভারত সরকার অবশ্যই ওনাদের কন্ট্রোলিং পাওয়ার আছে। ওনাদের দেশের মানে সয়েল ইউজ করে কেউ যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে, ওনার অবশ্যই তাদের একটা রাইট আছে এটাকে কন্ট্রোল করা। সো বাংলাদেশের এক্সপেকটেশনটা ওইখানেই ছিল। যখন বাংলাদেশ দেখেছে যে এক্সপেকটেশন মিট হয়নি, বাংলাদেশ তার রিয়াকশন দিয়েছে, এবং এই রিয়াকশনটা যে অবশ্যই কাজে দিয়েছে। এই যে আমরা দেখছি যে রিসেন্ট যে ইন্টারাকশনগুলো হচ্ছে, যে দ্য মেসেজিং আসছে। আবার অনেক রাজনৈতিক বিশ্লেষক কিংবা কূটনৈতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন যে ভারতের আসলে বডি ল্যাঙ্গুয়েজটাও বাংলাদেশের জন্য খানিকটা বদলে গেছে আগের তুলনায়।
অবশ্যই, মানে এটাই তো মানে যেটা হচ্ছে কি আপনি যখন প্রফেশনালি ডিল করবেন, বাংলাদেশ ফার্স্ট বলতে কিন্তু আমরা এক চিটে শুধু বাংলাদেশের ইন্টারেস্ট দেখতে চাই না, আমরা একটা উইন উইন ইন্টারেস্ট দেখতে চাই। আমরা আপনি বলছিলেন যে এই নেইবারের সাথে তো আসলে ইটস বোথ ওয়ে রিলেশনশিপ, রাইট? আমারও কিছু বেনিফিট আছে, ওনাদেরও বেনিফিট আছে, ওনাদের কোনো ক্ষতি হলে আমাদেরও ক্ষতি হতে পারে, ভাইস ভার্সা। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা দেওয়াটা প্রফেশনালি আমাদের দরকার ছিল। আমি মনে করি আমরা এটা খুব প্রফেশনালি ব্যর্থভাবে আমরা কমিউনিকেট করতে পেরেছি, যে কারণে এখন বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, কমিউনিকেশন স্টাইল চেঞ্জ হয়েছে, এবং আমি মনে করি যে এখন আরও অনেকটুকু পজিটিভ ট্রেন্ডে যাওয়া উচিত। হ্যাঁ, মানে সেটি হয়তো যাওয়া উচিত, কিন্তু সেটি যাচ্ছে কিনা আমরা। মাসুদ করিম, ভারতের একটি গণমাধ্যমে তারা বলেছে যে ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এতটাই গুরুত্বপূর্ণ যে তা কোনো এক ব্যক্তি বা বিশেষ স্বার্থের কাছে জিম্মি হয়ে থাকবে না, কিন্তু সেখানে তারা এটিও লিখেছেন শেখ হাসিনা ভারতের স্বাগত ও সুরক্ষিত অতিথি হিসেবেই থাকতে পারেন। আমি যেটা বলবো যে দ্বিপক্ষীয় সম্পর্কটা ভারত এবং বাংলাদেশের এটা অনেক বিস্তৃত সম্পর্ক। এটা আমাদের দেশের সাথে 4000 কিলোমিটারের বেশি স্থল সীমান্ত আছে। আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ এগুলির সাথে সম্পৃক্ত আছে, ব্যবসা বাণিজ্য আছে, এমনকি বিনিয়োগ, তারপরে সাংস্কৃতিক আদান প্রদান, খেলাধুলা, হেন কিছু নাই যেটার সাথে আমাদের একটা দীর্ঘ সময় বাংলাদেশের নির্বাচনের সাথেও তাদের একটা সম্পৃক্ততা ছিল। রাজনৈতিক সম্পৃক্ততা সেই ছিল। প্রশ্নটা যদি একটু করি, মানে এই নির্বাচনের প্রভাব থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো? আমি যেটা বলতে চাচ্ছি যে এগুলি হলো কোর পলিটিক্যাল সেন্সিটিভ ইস্যু। এটাতে একে অন্যের মধ্যে হস্তক্ষেপ করলে সম্পর্কে একটা ইরিটেশন সৃষ্টি হয়। সেটা আমার মনে হয় ইন্ডিয়ারও করা উচিত না। অর্থাৎ মানে ইন্ডিয়া হলো সাউথ এশিয়ার সবচেয়ে লার্জেস্ট কান্ট্রি, সুতরাং তাদের যত বড়ই হোক তারা, কিন্তু আমরাও একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, অন্যরাও স্বাধীন। সুতরাং রেসপেক্ট কিন্তু সবার সমান, সেটা বড় রাষ্ট্র হোক আর ছোট রাষ্ট্র হোক। সুতরাং বড় বাইসুলভ আচরণ গ্রহণযোগ্য না। আর দ্বিতীয় যে কথাটা বললেন, যে আমি যেটা বলবো যে অনেক দেশের সাথে অনেক দেশে ইস্যু থাকে, নেইবারের সঙ্গেও থাকে। আমাদের দেশের সাথে বহুবার উত্থান পতন এরকম হয়েছে ইন্ডিয়ার সাথে সম্পর্কে। অনেক সময় যেগুলি ইজি সহযোগিতার জায়গা, সেগুলিতে সহযোগিতাটা যদি বহাল থাকে, তাহলে কঠিন সহজ যে জায়গাগুলি, সেই জায়গাগুলিতে অনেকটা পরবর্তী সময় সেরকম একটা পরিবেশ, এনেবল পরিবেশ সৃষ্টি হয়। আমি মনে করি যে এনগেজমেন্টটা কিন্তু অবশ্যই বহাল রাখা দরকার। এটা যে পর্যায়ে হোক, হ্যাঁ, সেই সকল পর্যায়ে যতটা সম্ভব, যদি কারণ এটাকে আমরা একটা সুযোগ হিসেবে নিতে পারি যে আমরা যদি একটা প্রটেস্টও করতে চাই, সেটাও যদি আমরা মিটিংয়ের মধ্যে বসে করি, বা ওনারাও যদি কিছু বলার থাকে এবং ওনাদের একটা কোর কনসার্ন। আরেকটা জিনিস হলো যে বোথ কান্ট্রির কনসার্নগুলি সমাধান করতে হবে। অ্যান্ড আমরা যেটা বলে থাকি যে নর্থ ইস্ট, ওদের তো মেইন ইস্যু হলো নর্থ ইস্টের সিকিউরিটি, যাতে আমাদের দেশের সয়েলে বসে কেউ ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু না করতে পারে। তো সেটা আমরা ক্লিয়ারলি বলে দিচ্ছি, এবং এটা তারা দেখছে, শুধু বলা শুধু না, দেখছেও যে এখানে কোনো তৎপরতা চলছে না ইন্ডিয়ার বিরুদ্ধে। এটা একটা বিরাট রিলিফ ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়াতে অনেক মুসলমানদের নিপীড়ন নির্যাতন হয়, এইসব বিষয়েও আমরা ইন্টারনাল মনে করি তেমন কিছু কই না, বলি না। তারপরে দেন কাশ্মীর টাশ্মীর এইসব বিষয়েও আমরা খুব বেশি কিছু কথাবার্তা বলি না। তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা ওনাদের দেশে ইন্টারনাল কোর সেন্সিটিভ ইস্যুগুলো নিয়ে আমরা অত বেশি মাথা ঘামাই না। ওনাদেরও উচিত হবে আমাদের দেশের যে সমস্ত কোর রাজনৈতিক ইস্যু, যেসব ইস্যুগুলির সম্বন্ধে সরকার কনসার্ন, সেই সব ইস্যুগুলিকে একটু ডাউন প্লে করে যেসব ইস্যুগুলিতে সহযোগিতার জায়গা আছে সেগুলি করা, এবং ওনাদের সেই উদ্বেগের জায়গাগুলি যখন নিরসন হয়েছে। আমাদের দেশের বাঁচা মরার প্রশ্ন হলো ওয়াটার রিসোর্সের শেয়ারিং। এখন আমাদের এই যে গ্যাঞ্জিস এগ্রিমেন্টের টাইম শেষ হয়ে গেছে, এটা রিনিউয়াল করা দরকার। কারণ তারেক রহমান সাহেব যাবেন আর রিনিউয়াল হইল না, তাহলে দেশের মানুষ কি বলবে ওনাকে? এখন আমরা তিস্তার যে ইস্যুটা, সেটা হলো আমাদের বাঁচা মরার ইস্যু। এটা যদি সমাধান করার একটু ইন্ডিয়ার সদিচ্ছা হইলেই যথেষ্ট। সেটা যদি করে, তাহলে দুই দেশের যে সম্পর্কের ফাউন্ডেশনটা কতটা স্ট্রং হবে। আমি বলছি না যে এগুলি না হইলে যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তা না। আমি বলছি যদি সদিচ্ছা থাকে, নানাভাবেই সহযোগিতা করা যায়। এখন আমি বলতেছি কিছু কিছু ইস্যুতে আমাদের কোনো বিরোধ নাই, যেমন একটা কালচারাল এক্সচেঞ্জ, কিংবা ধরেন একটা স্পোর্টসের ক্ষেত্রে যোগাযোগ, কিংবা ধরুন আমাদের সিভিল সোসাইটি, যদি ওনাদের সিভিল সোসাইটি পেশাজীবী লোকজন যায়,
আমাদের লোকজন চিকিৎসা করতে ওখানে যায়, ব্যবসা বাণিজ্য, এগুলিতে কোনো বিরোধ নেই, এইগুলি চলতে থাকুক এবং আদার এনগেজমেন্টও চলতে থাকুক। আমি বলছি যে আলোচনা বসা, এই সুযোগগুলি আমরা যেখানে সুযোগ পাই আমরাও করা উচিত, সুযোগটা নেওয়া উচিত, ইন্ডিয়ারও নেওয়া উচিত, কারণ এটা কিন্তু মিউচুয়াল বেনিফিট। আমরা ওনাদের সাথে সহযোগিতা করলে আমরা বেনিফিট হবে, আর ওনারা সহযোগিতা করলে ওনারাও বেনিফিট হবে। জি, কিন্তু যে কথাটি বলছিলেন বদিউর রহমান, যে পররাষ্ট্রের জায়গাটিতে আসলে ইগো দেখানোর কোনো একটা সুযোগ নাই। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে গেছে ভারত। প্রধানমন্ত্রী ব্রিক্সে যাবেন কিনা সেটি নিয়ে নানান আলোচনা চলছে। অনেকেই প্রায় নিশ্চিত হয়েই বলার চেষ্টা করছেন হয়তো এবার প্রধানমন্ত্রী যাচ্ছেন না, মানে সেটি আসলে কতখানি সত্যি? আমি মনে করি যে ব্রিক্স সম্মেলনে যে যাবেন না এরকম কথা সরকারের পক্ষ থেকে কেউ বলা হয়নি, আনুষ্ঠানিকভাবে বলা হয়, আনুষ্ঠানিকভাবে বলা হয়নি, অনানুষ্ঠানিকভাবে বলা হয়নি। সরকার যে ইনভাইটেশনটা আসছে ইন্ডিয়া থেকে, ইনভাইটেশন প্রধানমন্ত্রীর বিবেচনাধীন আছে। এখন উনি এটা যাবেন না এরকম কিছু বলেন নাই। যদি পরিবেশটা যা মনে হচ্ছে আলাপ আলোচনা করে, আলোচনা যেভাবে চলছে, আমার তো মনে হয় যে এই এনগেজমেন্টের এই সুযোগটা আমার মনে হয় নেওয়া প্রয়োজন আছে। কারণ এখানে আমাদের, আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশের প্রথম সফর কোন দেশ হবে, ইন্ডিয়া না চায়না, এই নিয়ে বেশ একটা ছিল, তো কৌতূহল ছিল। তো শেষমেশ উনি কোনোটাতেই যান নাই, উনি গিয়েছেন মালয়েশিয়া। তারপরে উনি চায়না গিয়েছেন, কিন্তু সেটাও কিন্তু বাইলেটারাল সফর সেই অর্থে বলা যায় না, কারণ উনি ডালিয়ানে গেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে। এই সুযোগে উনি পরবর্তীতে ওখানকার যে প্রেসিডেন্ট শি জিনপিং, ওনার সঙ্গেও সাইডলাইন বা পরবর্তীতে বৈঠক করেছেন, দ্বিপক্ষীয় একটা হয়েছে। তো এখন তো এটা একই রকম ধরনের, যে ব্রিক্সে যেহেতু আমরা মেম্বার হতে চাচ্ছি এবং ব্রিক্সে চায়না এবং রাশিয়া আমাদেরকে সমর্থন দিয়েছে, উনি যদি এই সম্মেলনে যান সেটা এই আমাদের এই দাবিটাকে আরও স্ট্রঙ্গার করবে, কারণ আমাদের এনগেজমেন্টটা বাড়াবে। আর সেই সুযোগে হয়তো প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে ওনার একটা বাইলেটারাল মিটিংও হইতে পারে। সেই জায়গার থেকে যে দূরত্বগুলি আছে, আস্থাহীনতার জায়গাগুলি আছে, সেটা দূর হইতে পারে যদি ইন্ডিয়া উদারভাবে জিনিসটা গ্রহণ করে। তো ইন্ডিয়া কতটা সিনসিয়ার সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে এখন পর্যন্ত তো তারা যে দেখা সাক্ষাৎ কথাবার্তায় সেটা যেটা হচ্ছে সেটা প্রশমনের হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে এই যে কোর পলিটিক্যাল ইস্যুগুলিতে ওনারা যেভাবে নাড়াচাড়া করছে, হোম মিনিস্টার যেভাবে বলল যে এটা ইন্ডিয়ার একটা কি জানি কার্ড, ও হাসিনা কার্ড, এই সমস্ত বিষয়গুলি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। তো এটা একটা সাবধান থাকা দরকার। আর দ্বিতীয় কথা হলো যে কথা ইন্ডিয়া যা বলতেছে এবং বাংলাদেশ যা বলতেছে এগুলো হলো মুখে বলতেছে। এইখানে কূটনীতিতে কাজটার 80% হয় ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে তারা কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতেছে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ স্ট্র্যাটেজিক বিষয়গুলি অলওয়েজ যে একেবারে ফরেন পলিসির দ্বারা বা এইরকম হয় তাও নয়। এখন আমরা আজকে মিডিয়া খবর এসছে যে ইন্ডিয়ার গোয়েন্দা প্রধান ঢাকায় আছেন, তো ওনারা এই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করতেছেন যদি এসে থাকেন, আই ডোন্ট নো, কারণ কোনো দেশেই তো এটা অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট দেন নাই। তা আমার মনে হয় যে এই বিষয়গুলি অনেক কিছুই স্ট্র্যাটেজিক বিষয়গুলি এবং দ্বিপক্ষীয় সহযোগিতার অনেক বিষয় পর্দার আড়ালেও চলে থাকে। সম্পর্কের এই সমীকরণটা কি খানিকটা জটিল হচ্ছে কিনা বদিউর রহমান? সম্পর্কের সমীকরণটা যদি জটিল হয় সেক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যর্পণ করার নিয়ে আসলে তাগিদ দিচ্ছে বারবার ঢাকা, এবং শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে ভারত আসলে কি বোঝাতে যাচ্ছে, কেন এই প্রত্যর্পণ চুক্তিতে দেরি হচ্ছে, এই বিষয়গুলোকে এই সমীকরণটাকে আরো জটিল করবে কিনা? না, শেখ হাসিনাকে বড় ইস্যু করে যে কার্ড, হাসিনা কার্ড, এগুলো কূটনীতিতে এই জাতীয় শব্দ যায় না। আপনি বৈরী সম্পর্ক রাখতে চাইলে, উস্কিয়ে দিতে চাইলে এরকম বাজে কথা বলতে পারেন। কূটনীতিতে শেখ হাসিনা যেভাবে থাকুক, আপনি দেশের জন্য কূটনীতি করবেন সেটা আলাদা। শেখ হাসিনা, এটা তো আমাদের এখানে ঘটেছে না, আমরা পরের বড়ুয়াকে পরে ফেরত দেওয়া হয়েছে না। ভারত কি শেখ হাসিনাকে ফেরত দিতে, মানে কতদিনে দিতে পারে সেটা কিন্তু একটা বিষয় আলোচনা আছে। ভারত ফেরত দিতে চাইবে কিনা বা কতটুক দিবে এটা নিয়ে আপনি এখন কমেন্ট করতে পারবেন না। ভারত, তারা শেখ হাসিনা যখন গেল তখনও তারা সর্বদলীয় আলোচনা করেছে। ভারত আমাদের মতো হুট করে, যে বাংলাদেশে কি এখন বিরোধী দল আছে? নাই।
কিন্তু যেটা বিরোধী দল, এটা তো বাজাদের একটা অংশ আগের থেকে, একসাথে সংসার করার লোক, শো করার জন্য বিরোধী দল হচ্ছে তারা। অতএব কিন্তু বুথ আছে, জুজুর ভয় আছে। জুজুর ভয় হলো বিএনপিও কি এটা মানে যে তারা আসলে বাজাদের বেশি ভয় হচ্ছে যে জামাতকে অ্যান্টাগোনাইজ করে ফেলে কিনা। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে, আলী নাই, কার্যক্রম নিষিদ্ধ। এখন বাজার যদি এই জামাত বা এই জঙ্গি শক্তি যেগুলো আছে এগুলাকে অ্যান্টাগোনাইজ করে, তাহলে বাজারদের জন্য আবার আরেকটু অসুবিধা হবে, একদিকে সামাল দিতে পারবে না। সেই জন্য সব দিককে অ্যাপিস করার জন্য একটা টেকনিক হয়। আমি তো মনে করি ব্রিক্সে যেটা দাওয়াত হয়েছে সেখানে যাওয়া দরকার। ভিতরের উদ্দেশ্য কী থাকে অবস্থা বুঝে তো বুঝবে, এবং তারা, আমার একটা ধারণা, ভারত আমাদের প্রধানমন্ত্রী গেলে তাকে সসম্মানে রিসিভ করবে।